লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু জগন্নাথ হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু তারা ভোট দিয়েছিলেন। তবে এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে দেখছেন যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে কিন্তু একেবারেই ফাঁকা এবং কোনো ভোটার কিন্তু এখানে নেই এই মুহূর্তে। তবে একটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রে ফাঁকা থাকার মূল কারণ হচ্ছে বাহিরে চলছে বৃষ্টি এবং বৃষ্টির ফলে ভোট কেন্দ্র একেবারেই ফাঁকা অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই দুপুরের সময় যেহেতু একটু গড়িয়ে এসেছে দুপুর এবং দুপুর থেকে কিন্তু আমরা দেখছিলাম ধীরে ধীরে কমতে কমতে থাকে ভোটার এবং এক পর্যায়ে যখন বৃষ্টি চলে আসে তবে বৃষ্টির পরে কিন্তু ভোটাররা একেবারেই কমে যায় এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি ভিতরে দেখছি এই কেন্দ্রটি অর্থাৎ শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে মোট 2025 জন এবং 2025 জন ভোটারের মধ্যে কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি যে প্রায় 50 থেকে 60% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এখন প্রায় 5 থেকে 6 ঘন্টা শেষ হয়েছে ভোট গ্রহণের। এখন পর্যন্ত কিন্তু আমরা যে দৃশ্যটি দেখছি ভোট কেন্দ্রে একেবারেই ভোটার কম। এর মূল একটি কারণ হচ্ছে বৃষ্টি এবং দ্বিতীয়ত দুপুরের সময় হওয়ার ফলে ভোটাররা কিন্তু এই সময়ে এমনিতেই কম আসছিল। আমরা তারপরেই দেখেছি যে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমেছে, তবে বৃষ্টি কমার ফলেও আমরা দেখছি যে এখন পর্যন্ত ভোটার সেরকম আসছেন না, একজন দুজন করে আসছেন এবং তারা ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখছি অনেক লোকজন অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে, ভোটার যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা দেখছি। পুরো ক্যাম্পাস জুড়ে আমরা গতকাল রাত থেকে দেখেছি যে পুরো ক্যাম্পাসে তারা অবস্থান নিয়েছিলেন এবং রাত 8টার পর থেকে কিন্তু বিধিনিষেধ ছিল যে বহিরাগত কোনো শিক্ষার্থী বা কোনো অস্ত্রধারী শিক্ষার্থী বা কেউ অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। তবে এটি আজ এবং আগামীকাল ভোর 6টা পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে পুরো ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে বাহিরে তারা জোরালোভাবে অবস্থান নিয়ে রয়েছেন। শিক্ষার্থী যারা আসছেন তাদেরকে গেটেই প্রথমে প্রাথমিকভাবে চেক করা হচ্ছে, পরবর্তীতে আবারও দ্বিতীয় ধাপে আমরা দেখছি তাদেরকে কিন্তু চেক করে আইডি কার্ড দেখে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং একে একে আবারও দেখছি বৃষ্টি কমার পরে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন এবং ভোট দেওয়ার জন্যই মূলত তারা ভিতরে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি। একটু জানিয়ে রাখি, এটি জগন্নাথ হল এবং জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন শারীরিক শিক্ষা কেন্দ্রের এবং এই কেন্দ্রে অর্থাৎ জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মধ্যে জগন্নাথ হলের শিক্ষার্থী সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে ভোট দেবেন প্রায় 2225 জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই 2225 জন শিক্ষার্থী যদি একটু জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা তৎপর রয়েছে, পাশাপাশি একটু জানিয়ে রাখি শিক্ষার্থীরাও কিন্তু পুরো ক্যাম্পাসের প্রতিটি হলের সামনে তারা অবস্থান নিয়ে রয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। সেই জন্য আমরা দেখছি যে হলে প্রবেশ করছেন অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থী এবং কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে তারা বাহিরে যারা রয়েছেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রার্থীরাও রয়েছেন, কেউ কেউ তারা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে ভোট যেন তাদের প্যানেলে দেয় বা তাদের যে নাম্বার রয়েছে ব্যালট নাম্বার সেই ব্যালট নাম্বার দেয়। সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু তারা বাইরে অবস্থান নিয়ে তাদেরকে কিন্তু সেটি পরামর্শ দিচ্ছেন, এমনটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এটি জগন্নাথ হল এবং এই জগন্নাথ হলের শিক্ষার্থীরা এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমে আসার ফলে আমরা দেখছি একে একে আবারও শিক্ষার্থীরা কিন্তু হলে প্রবেশ করছেন এবং তাদেরকে কিন্তু চেক করে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন এবং কড়া নজরদারিতে রেখেছেন। কড়া নজরদারির মধ্য দিয়েই কিন্তু ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত। তবে কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখেছি পুরো হলটি কিন্তু ফাঁকা ছিল এবং এই জগন্নাথ হল এবং যে কেন্দ্রটি রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, এই কেন্দ্রে কিছুক্ষণ আগেও কিন্তু কোনো লাইন ছিল না এবং একে একে আসছিল। তবে
বৃষ্টির ফলে আবারও মাঝখানে অনেকটাই থেমেছিল। এই মুহূর্তে শিক্ষার্থী রয়েছেন এই হলে, এবং যার ফলে অনেকেই বলেছেন, এরই আগে আমি আরও দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জগন্নাথ হল, এবং জগন্নাথ হলের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং যে দৃশ্যটি আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির পরবর্তী আবারও কিন্তু ভিতরে প্রবেশ করছেন ধীরে ধীরে ভোট প্রদানের জন্য, এবং গেটে তাদেরকে ভিতরে প্রবেশের আগ মুহূর্তে কিন্তু কয়েক পর্যায়ে চেক করা হচ্ছে, এবং পরবর্তী ধাপে আবারও চূড়ান্তভাবে চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে, এবং বৃষ্টি কিছুটা কমে এসেছে, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা আবারও প্রবেশ করছেন। এবং একইভাবে যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যেই কেন্দ্রটি ফাঁকা ছিল সেই কেন্দ্রে এই মুহূর্তে ভোট কাস্ট হচ্ছে, এবং ধীরে ধীরে ভোটার সংখ্যা বাড়ছেন। যদিও বেশ কিছুক্ষণ আগে দুপুর ছিল, দুপুরের ফলে শিক্ষার্থীরা কিন্তু এই দুপুরের টাইমে এবং বৃষ্টির ফলে অনেকটাই কমে গিয়েছিল, এবং এই মুহূর্তে আবারও শিক্ষার্থীরা ভোট প্রদান করতে আসছেন এবং লাইনে কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এমনটিও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। জানিয়ে রাখি বেশ কিছু কেন্দ্রে এরই মধ্যে কিন্তু অভিযোগ এসেছে বিভিন্ন প্রার্থীর থেকে, এবং এরই মধ্যে বেশ কয়েকটি প্যানেলের ভিপিরা তারাও কিন্তু এরই মধ্যে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো। তবে আমি একটু জানিয়ে রাখি যে জগন্নাথ হলের যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে আমি অবস্থান করছি এই মুহূর্তে। তবে সকাল থেকে এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি, এবং এখন পর্যন্ত কোনো ধরনের কারচুপির ঘটনাও আমরা লক্ষ্য করিনি। সকাল থেকেই ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে, এবং একটু জানিয়ে রাখি এই ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত দেখছি আমরা ধীরে ধীরে শিক্ষার্থীরা আসছেন, এবং আবারও কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা একটু বাইরে দেখে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বৃষ্টিটা যদিও থেমে গিয়েছে, একেবারে কম বৃষ্টি, অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি নাই বললে চলে, এবং বৃষ্টি না থাকার কারণে কিন্তু শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছে ভোটাররা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন ভেতরে। ভোটাররা যাচ্ছেন ভোট প্রদান করতে। ভাই আমি বৃষ্টি থামার ফলে আবার দেখছি শিক্ষার্থীরা কিন্তু ভোট দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছেন ধীরে ধীরে। যেই লাইন আমরা দেখেছিলাম সকাল থেকে সেই লাইন হয়তো বা আবারও কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে, যদিও একজন দুজন করে প্রবেশ করছে এই মুহূর্তে জগন্নাথ হলের শিক্ষার্থীরা। তবে ভেতরে প্রবেশ করানোর ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা দেখছি প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে জগন্নাথ হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু প্রবেশ করানোর সময় চেক করে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ তৎপর রয়েছে, আমরা সেই দৃশ্য দেখছি।
বাহিরের যে দৃশ্যটি সেটি যদি একটু দেখিয়ে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু এই পুরো রাস্তাটি কিন্তু ভরপুর ছিল। বৃষ্টির ফলে শিক্ষার্থীরা একেবারেই কমে গিয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রয়েছে, যারা বেশ কিছু প্রার্থীর যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্যানেল সমর্থিত ভোটাররা তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। বিশেষ করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই মূলত তারা এখানে অবস্থান নিয়ে রয়েছে, এবং যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকেও তারা তাদের প্রার্থীর যে সেই পোস্টার দিয়ে ভিতরে প্রবেশ করাচ্ছে, এবং সেই যে ব্যালট নাম্বার বলে দিচ্ছেন যেন সেই ব্যালটে ভোট দেয়, এমনটি বলে কিন্তু তারা ভিতরে প্রবেশ করাচ্ছেন। যার ফলেও কিন্তু অসংখ্য প্যানেলের সমর্থিত শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে অবস্থান নিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এইখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ভিতরে প্রবেশ করছেন। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে এই হলটিতে কিন্তু তারা ভোট দিচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করব। এই হলে কেন্দ্রটিতে কিন্তু বেশ একটু লোকজন রয়েছে, এবং ভেতরের দিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে যদিও বৃষ্টির ফলে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের আসলে কমতি, বিশেষ করে বৃষ্টির আগে আমরা দেখেছি বেশ শিক্ষার্থীরা এসেছিল ভোট প্রদান করতে এবং লম্বা সিরিয়ালে তারা ভোট দিয়েছে। তবে বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই কমে গিয়েছে ভোটার সংখ্যা। এই মুহূর্তে আমরা দেখছি বৃষ্টি কমার পরে কিন্তু আবারও ধীরে ধীরে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন, এবং একের পর এক শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে তারা কিন্তু ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য দেখছি আমরা এই মুহূর্তে জগন্নাথ হলের যে ভোটার রয়েছে তারা। আমরা একটু বাইরের দিকে আবার যাওয়ার চেষ্টা করব, যে ভেতরে কিন্তু আসলে এখন পর্যন্ত সেরকম সকালের যে লম্বা সিরিয়াল সেটি দেখিনি। তবে দেখানোর চেষ্টা করি যে যারা ভেতরে প্রবেশ করছে তাদেরকে চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, এবং এটি কিন্তু সকাল থেকেই চলছে এবং বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ নাগাদ এই নির্বাচন যে কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এইভাবেই চেক করে ভেতরে প্রবেশ করানো হবে, এমনটাই কিন্তু দেখছি। ধীরে ধীরে ভোটাররা প্রবেশ করছে আবারও, এবং পুনরায় আমরা দেখছি যে শিক্ষার্থীরা বাড়ছেন। তবে মাঝখানে বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই দেখেছি যে শিক্ষার্থীরা কমে গিয়েছিল, এবং আবারও ভোটাররা বাড়ছে। এখন প্রায় 2টা বেজে গিয়েছে, এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, এবং এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% ভোট কাস্ট হয়েছে এমনটি জেনেছি আমরা। একে একে ভেতরে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। বেশ কিছু সময় কিন্তু পার হয়ে গিয়েছে, প্রায় এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করছেন দেখে, এবং শিক্ষার্থীরা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছেন। এবং একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা প্রবেশ করছেন, এবং বৃষ্টি থামার ফলে কিন্তু শিক্ষার্থীরা ধীরে ধীরে বাড়ছেন জনসংখ্যা এবং ভোটাররা। তবে যতটুকু আমরা জেনেছি এখন পর্যন্ত যে এই দুপুরের সময় হওয়ার ফলে অনেকেই হয়তোবা দুপুরে লাঞ্চ করার পরে আবারও এই যে আমরা লাইন সকাল থেকে দেখেছি সেই লাইন হয়তোবা আবারও দীর্ঘ হবে এমনটি তারা বলছেন। এবং এই যে 2225টি ভোট রয়েছে এই জগন্নাথ হলে, এবং এখন পর্যন্ত এই যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে লম্বা লাইনটি আমরা দেখছি না দুপুরের পর থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবারও বেশি শিক্ষার্থীরা আসবেন, ধীরে ধীরে বাড়ছেন সেই দৃশ্য আমরা দেখছি।
বৃষ্টি কমার পর থেকেই ধীরে ধীরে বাড়ছেন এবং এটি আরও বেড়ে দাঁড়াবেন এবং 4টার আগেই ভোট কাজ শেষ হবে এমনটি কিন্তু জানিয়েছেন প্রশাসন। এই মুহূর্তে সিনেটে রয়েছেন সহকর্মী নাজমুল, আমরা সরাসরি চলে যাব সিনেটে নাজমুলের কাছে। হ্যালো, চেক 1 2 3 4। পূর্ব ঘোষণা অনুযায়ী 9 সেপ্টেম্বর আজ সকাল থেকে বিরতিহীনভাবে কিন্তু ভোট চলছে এবং 4টা পর্যন্ত ভোট চলবে। আর মাত্র 2 ঘন্টা আছে ভোটের জন্য। আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবন থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে যে দীর্ঘ সারি দেখেছিলাম, এখানে যারা ভোট দিতে আসছিলেন তাদের ভিড় কিছুটা কমেছে, অর্থাৎ দীর্ঘ সারির যে ভোটের লাইন ছিল, ভোটাররা উপস্থিত ছিলেন, তাদের কিন্তু ভোট সম্পন্ন করে ইতিমধ্যে কিন্তু তারা গিয়েছেন এবং এখনও যেহেতু একেবারে আমরা বলতে পারি শেষ দিকে আস্তে আস্তে সময় ঘনিয়ে আসছে, একেবারে শেষ দিকে আমরা চলে যাব, হয়তো সময় ঘনিয়ে আসছে। ভোট কাস্টিংয়ের যে নির্ধারিত সময় ছিল তার মাত্র আর 2 ঘন্টা বাকি আছে এবং এরই এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে যারা বাকি আছেন আসলে তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচনী নীতিমালা ছিল, যে নীতিমালা ছিল 100 মিটারের মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন না, অর্থাৎ কেন্দ্রগুলোতে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের যে ভোট কেন্দ্রে প্রবেশের আগে এখানে কিন্তু দড়ি টেনে দেওয়া হয়েছে, অর্থাৎ এর ভেতরে যারা এখন পর্যন্ত প্রচার প্রচারণা করছে তারা প্রবেশ করতে পারবেন না, বা কিন্তু এর বাইরে আমরা যতদূর জানতে পেরেছি এর বাইরে কিন্তু প্রচারণা করা যাবে, অর্থাৎ যেহেতু 28টি পদে ভোট দিতে হবে, তো এই বিপুল সংখ্যক আসলে প্রার্থীদেরকে মনে রাখা যেহেতু একটু কষ্টকর, সেই প্রেক্ষিতে প্রার্থীরাও কিন্তু এই সুবিধাটা নিচ্ছেন। তারা যারা ভোট দিতে আসছেন সেই হিসেবে অনেকে হয়তো এখানে পূর্ব পরিচিত থাকতে পারেন, তারা চিৎকার দিয়ে তাদের জানান দিচ্ছেন যে এত নম্বর ব্যালটে ভোট প্রদান করার জন্য। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন এই ডাকসু, যে এখান থেকে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার, স্বার্থ রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে কিন্তু কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে 5 জন কিন্তু আমি যেখানে আছি এই সিনেট ভবনের সদস্য হবেন এবং তারা সরাসরি ছাত্রদের প্রতিনিধি হয়ে ছাত্রদের জন্য কাজ করবেন। বিশ্ববিদ্যালয়ের যেসব সংকটগুলো আছে, আমরা প্রার্থীরা যখন প্রচারণা চালাচ্ছিল তখন কিন্তু সবাই অনেক ইশতেহার দিয়েছিল, সেই ইশতেহারের আলোকে হয়তো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হয়তো কাজ করে যাবেন। অনেকে ইশতেহার দিয়েছিল যে অনেক প্রার্থীকে আমরা বলতে শুনেছি ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি আবাসন সংকট রয়েছে, সেই আবাসন সংকট কাটিয়ে তোলার জন্য 1 বেড 1 স্টুডেন্ট এরকম আমরা ইশতেহারও শুনেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রের জন্য একটি করে বেড বরাদ্দ করবে, এরকমও আমরা প্রার্থীদের কাছ থেকে শুনেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইতিহাসে সব সময়, যার কারণে এই ডাকসুকে দ্বিতীয় সংসদ হিসেবে বলা হয়। আমি যদি একটু পেছনে বলতে চাই তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ভাষা আন্দোলন, 6 দফার দাবি, তারপরে 1969 সালের যে গণ অভ্যুত্থান, কিংবা আমরা আরও যদি বলতে চাই 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে এই ডাকসু কিন্তু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে যেটা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলছে। তারই প্রেক্ষিতে আমরা যদি বলতে চাই যে যেহেতু গণতান্ত্রিক চর্চার একেবারে সুযোগ নতুন প্রজন্মের আসলে ভোটার রয়েছে এখানে, সবাই নতুন প্রজন্মের ভোটার। অনেকের সাথে কথা বলে জানতে পারছিলাম যে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এখন পর্যন্ত। ডাকসুর মাধ্যমে অনেকে নতুন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার দ্বার উন্মোচন হয়েছে অনেকে বলছেন। আরও যদি বলতে চাই 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর স্যার এফ রহমানের উদ্যোগে কিন্তু 3 আবাসিক হলে ছাত্র সংসদ গঠন করা হয়, যে হলগুলো ছিল মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হল। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ এবং পরবর্তীতে নামকরণ করা হয়। শুরু থেকে ডাকসু নামে ডাকা হতো না, ডাকা হতো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে। 3 দশক পর আসলে নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই প্রসঙ্গে ডাকসুর 1991 সালের এক প্রকাশনায় অধ্যাপক আনিসুজ্জামান লিখেছিলেন যে এখন সবাই বলে ডাকসু, তার অনুকরণের রাকসু। আমরা জানি যে পরবর্তীতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু
পরবর্তীতে যেসব বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে আরও আছে উল্লেখযোগ্যভাবে যদি বলতে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তো তার অনুকরণে হচ্ছে যা বলছিলাম যে রাকসু, চাকসু, তারপর রয়েছে জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ইউকোস ইত্যাদি চলছে। এই বাংলা প্রচলনের দিনেও কেউ কেন্দ্রীয় ছাত্র সংসদ বলে না, ইংরেজি আদ্যক্ষরগুলো ভেঙে বলার প্রয়োজনীয়তা আসলে এখন কেউ বোধ করে না। এগুলো বলেছিলেন হচ্ছে অধ্যাপক আনিসুজ্জামান। কিছুকাল পরে তখন তিনি একটা কথা বলেছিলেন যে সেই কথাটা ভেঙে বলতে হলে সময়ের হিসাব বেশ পেছনে যেতে হবে। ছাত্র সংসদের সাফল্যের পর আসলে 1922 থেকে 23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ যখন গঠিত হলো, প্রত্যেক হল থেকে 3 জন ছাত্র এবং একজন শিক্ষক আর উপাচার্যের মনোনীত একজন শিক্ষক, এই নিয়ে সংসদ হয়। মূলত শিক্ষকদের মধ্যে একজন হচ্ছে সভাপতি নির্বাচিত হতেন। এ হচ্ছে মোটামুটি ডাকসুর একটি সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে হচ্ছে এখানে সিনেট ভবনে যারা হচ্ছে ভোট দিতে আসছিলেন তাদেরকে এখান থেকেই আমরা ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে মূলত এখানে প্রার্থী, যারা চিৎকার দিয়ে তাদের ব্যালট নাম্বারগুলো বলছিলেন এবং কিছুক্ষণ আগে তারা গানের মাধ্যমেও কিন্তু তাদের যে প্রচারণা সেটা প্রচারণার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেটা নিয়ে আমরা হচ্ছে সকাল থেকে খুবই ছোটোখাটো কিছু অভিযোগ পেলেও এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাইনি অথবা আমরা শুনিনি। কিছু কিছু ছোটোখাটো অভিযোগ এসেছে, নির্বাচন নীতিমালা ভঙ্গেরও কিছু অভিযোগ এসেছে। পরবর্তীতে যেগুলো হচ্ছে আমলে না নেওয়ার জন্য আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটার্নিং কর্মকর্তারা আছেন, নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, আমরা গোলাম রব্বানী স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি বলেছেন যে যেসব অভিযোগগুলো আসছে এগুলো আসলে আমলে নেওয়ার মতো না এবং যেসব অভিযোগগুলো আসলে আমলে নেওয়ার মতো আমরা ইতিমধ্যে আমাদের অন্য প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি যে একজন পোলিং অফিসারকে ইতিমধ্যে হচ্ছে অপসারণ করা হয়েছে। কারণ হচ্ছে তিনি একজন ভোটারকে ব্যালট পেপার একটি জায়গায় দুটি প্রদান করেছিলেন এবং এই জিনিসটি হচ্ছে নজরে আসার পর কিন্তু সেই পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের ডাকসু নির্বাচনের যে পোলিং অফিসারের তার যে দায়িত্ব ছিল সেখান থেকে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তো ডাকসু নির্বাচন চলছে, গণতান্ত্রিক চর্চা চলছে, গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের জন্য ডাকসু নির্বাচনে এখানে যারা আছেন তারা চালিয়ে যাচ্ছেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে এই ডাকসু নির্বাচন। এখন পর্যন্ত হচ্ছে সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে এবং ভোটাররাও হচ্ছে যা বলছিলাম সকাল থেকেই বলে আসছি, আমরাও দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা এই ডাকসু নির্বাচনে উপস্থিত হচ্ছেন। অনাবাসিক, আবাসিক অনেক বিপুল পরিমাণ শিক্ষার্থীরা আসলে উপস্থিত দেখতে পাচ্ছি। আমরা কিছুটা বাকবিতণ্ডা দেখতে পাচ্ছি এখানে, যে যারা হচ্ছে এখানে ভোট প্রদান করতে এসেছেন তাদের সাথে ছোট ধরনের কিছুটা বাকবিতণ্ডার এখানে সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। হয়তো ভোট কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে তাদের সাথে এখানে যে দায়িত্বরত প্রক্টোরিয়াল আছেন, লোকজন আছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন সকাল থেকেই। তো দেখতে পাচ্ছি যে তাদের সাথে কিছুটা হয়তো ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে। তো দর্শক, ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি আমাদের অন্য প্রতিনিধির কাছে। এখানে 3টা হলের ভোট গ্রহণ হচ্ছে, সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল এবং সলিমুল্লাহ মুসলিম হল। পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে। এখানে 3টি হলের ভোট গ্রহণ হচ্ছে সকাল থেকেই। সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং সার্জেন্ট জহুরুল হক হলের ভোটাররা এই ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আমরা সকালের যে চিত্র দেখিয়েছিলাম এবং দুপুর অনেকটা এখন বেলা 2টা, এই মুহূর্তে আসলে সকালে যে চিত্রটা আমরা দেখেছিলাম, সকাল থেকে একটা ভিড় ছিল এই কেন্দ্রে, কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এর মধ্যেই, যার কারণে ভোটারদের উপস্থিতি খানিকটা কম। এবং আমি একটু ভেতরে গিয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, এখানে 3টি হলের ভোটাররা ভোট দিচ্ছেন। জগন্নাথ হলের যে ভোটার
2225টি ভোট রয়েছে জগন্নাথ হলের। তার মধ্যে প্রায় 1700 ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে 6 শতাধিক ভোটার রয়েছে, যার মধ্যে 65% ভোট কাস্ট হয়েছে। এবং সার্জেন্ট জহুরুল হক হলের যে ভোট, সেই ভোট 85% ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং এই 3টি হলের বেশ ভালো ভোটার উপস্থিতি ছিল। এবং এই যে 3টি হলের ভোটাররা, বিশেষত জগন্নাথ হলের প্রায় 1700 ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা একটা দীর্ঘ সারি দেখেছি ভোটারদের, অপেক্ষমান ভোটাররা যেমনটা বলছিলেন যে এই নির্বাচন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতেও এই নির্বাচন অত্যধিক গুরুত্ব বহন করে, কারণ হচ্ছে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের অধীনে এটি প্রথম নির্বাচন, যে নির্বাচন নিয়ে সব মহলেই ব্যাপক আলোচনা রয়েছে। এবং এই নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু সকাল থেকে একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে প্রথাগত যে রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে রাজনীতি, এর আগে তারা দেখেছে 5 আগস্টের পূর্বে সময়ে, সেই রাজনীতি তারা দেখতে চায় না, একটি নতুন রাজনীতি তারা দেখতে চায়। শিক্ষাঙ্গনে তারা সহাবস্থানের রাজনীতি, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায়। যে অপরাজনীতি, এর আগে ছাত্রদের অপরাজনীতি হচ্ছে, সেই অপরাজনীতি তারা মুক্তি চায়। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে, একটু জানতে চাইবো আসলে আপনি কি এখনো ভোট দিয়েছেন না ভোট দিবেন? আমি অলরেডি ভোট দিয়েছি, আর এখন পর্যন্ত পরিবেশ অনেক সুন্দর মাশাআল্লাহ। এই ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ আশা করতেছি এই ধারাবাহিকতা বজায় থাকবে। এই যে এর আগে যে অপরাজনীতি হয়েছে, ছাত্রলীগের রাজনীতি আমরা দেখেছি, সেই জায়গা থেকে কেমন হল সংসদ এবং ডাকসু চান আপনারা? আচ্ছা, এখানে হচ্ছে দেখা গেছে গতকাল থেকে আমাদের যখন ডাকসুর শুরু হয়, প্রচারণা শুরু হয়, তখন থেকে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল আমাদের ক্যাম্পাসে। আর কালকে পর্যন্ত অনেক মনে হয় নতুন ঈদের মতো আনন্দ তৈরি হয়েছে। আজকের পরিবেশও অনেক সুন্দর। আর আমি চাইবো প্রতি বছরই ডাকসু হোক এবং স্টুডেন্টদের যে অধিকার সেটা হচ্ছে এই ডাকসুর মাধ্যমে বাস্তবায়িত হবে, আর এই ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ভোটার, তিনি ভোট দিয়েছেন, তিনি বলছিলেন যে আসলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, পূর্বকার যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতি তারা অবসান চায়, একটি সুন্দর সহাবস্থানের রাজনীতি থাকবে। এবং তাদের যে সমস্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে সিট নিয়ে একটি সমস্যা ছিল এবং খাবারের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো, সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো যেন, সেই সংকটগুলো যেন পূরণ হয়, তারা সেই কথা বলছেন। এবং এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে, এই কেন্দ্রে 3টি হলের ভোটাররা ভোট দিয়েছেন। প্রায় ভোট শেষের দিকে বলতে হয়, যদিও সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলতে থাকবে। 4টার মধ্যেই ভোটাররা যদি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। এবং ভোট গ্রহণ শেষে ভোট গণনা যে বিষয়টি, সেটি এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা দেখানোর কথা বলেছেন। তো এখনও পর্যন্ত আসলে এখানে কেন্দ্রের সামনে ভোটাররা এবং যারা ভোট দিয়েছেন, পাশাপাশি যারা ভোট প্রার্থী, অর্থাৎ প্রার্থীদের কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। যদিও তারা বেশ নিজেদের মতো করে ভোট চাইছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে যেন জিতিয়ে নিয়ে আসতে পারেন, সেই চেষ্টা করছেন। এই মুহূর্তে সার্জেন্ট জহুরুল হক হলের যে প্রবেশ পথ, এই কেন্দ্রে প্রবেশের যে পথ, সেইখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখনও একটা বড় ধরনের জটলা রয়ে গেছে, যদিও এর আগে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হয়েছে। যে ভোটাররা ভোট কেন্দ্রে সামনে অপেক্ষমান ছিলেন, তারা সটকে গিয়েছিলেন। তো
তো সেই জায়গা থেকে আসলে আবারও ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং প্রত্যেকে চেষ্টা করছেন তাদের নিজেদের প্রার্থীদের ব্যালট নাম্বারটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন, তারা যেন তাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে পারেন। তো এই যে ডাকসু নির্বাচন যেটি বহুল আকাঙ্ক্ষিত ছিল, 6 বছর আগে এই ডাকসু নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ঘিরে অধিকারের প্রশ্নে কথা বলবেন এবং তাদের অধিকার আদায়ে কাজ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো রয়েছে সেই সংকট নিরসনের চেষ্টা করবেন। সেই সাথে আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে পরিদর্শন করেছি, কেন্দ্রে গিয়েছি আমি নিজেই, যেখানে প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে জয় পরাজয় যাই হোক তারা ফলাফল মেনে নেবেন। বড় ধরনের কোনো অভিযোগ কোনো প্রার্থী করেননি, যদিও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সে ভিপি প্রার্থী, জিএস প্রার্থীরাও কিন্তু বিভিন্ন সময় প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা করেছে, যদিও সেসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ তারা হাজির করাতে পারেননি। কিন্তু সেই অভিযোগগুলোকে মোটা দাগে বড় অভিযোগ বলা যায় না। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ হচ্ছে, ভোটাররা ভোট দিচ্ছেন নির্বিঘ্নে এবং একটি সুষ্ঠু নির্বাচন এর প্রত্যাশা সব প্রার্থী করছেন এবং যারা ভোটার তারাও প্রত্যাশা করছেন শেষ মুহূর্তে পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে এবং একটি সুন্দর পরিবেশে একটু জানবো আসলে সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কেমন সংসদ হতে পারে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। যে চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় আমাদের প্রার্থী যারা দাঁড়িয়েছে তারা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছেন। তারা হলো একদম ভোট দেওয়ার আগে তারা হলো ব্যালটপত্র দিয়েছেন সবাইকে, যেটা আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। এছাড়া আমার কাছে সব কিছু ঠিক মনে হয়েছে, আমি সুষ্ঠুভাবে ভোটটা দিতে পেরেছি সুন্দর মতন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কার্জন হলে আমাদের সহকর্মীরা রয়েছেন, ফারাবি হাফিজ, মনিরুল ইসলাম রয়েছেন, সেখানে আমরা সরাসরি চলে যাব, তাদের কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, তাদের চোখে এই ডাকসু নির্বাচনটা কেমন। অনেক অনেক ধন্যবাদ হুসাইন। আসলে আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ হুসেন, এছাড়া সারাদিন ছিল আমাদের সহকর্মী উমর ফারুক, আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব, ছিলেন নাজমুল হাসান, ছিলেন আরিফিন ইমন এবং ছিলেন আরেকজন নাজমুল হাসান আমাদের সহকর্মী। মোট এরকম আমরা বেশ কয়েকজন সহকর্মী সকাল 8টা থেকে যখন ভোট কেন্দ্রে ভোটটি শুরু হয় ভোট গ্রহণ, তার আগে 7টা থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের চিত্র, জানাচ্ছিলেন প্রার্থীরা বা ভিপি, জিএস বা অন্যান্য ডাকসু যে প্যানেল রয়েছে, প্যানেলের অন্যান্য যারা বিভিন্ন সম্পাদক প্রার্থী রয়েছেন তাদের কথা আমরা জানছিলাম। কিছু বিভিন্ন অভিযোগ আমরা জানছিলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছে বা এই যে চিফ রিটার্নিং অফিস কর্মকর্তার কার্যালয় যেটি রয়েছে তাদের বক্তব্য আসলে জেনেছিলাম, বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে জানছিলাম। এই যে প্রায় 40,000 ভোটারের এই যে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এটা আসলে আমরা সকাল থেকে একটা জিনিস বলছিলাম যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ভোটটা সুষ্ঠুভাবে করার। এখন পর্যন্ত সেই চিত্রটা আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সবগুলো হল মিলে 50 বা কোনো জায়গায় অধিকাংশ জায়গায় বা অধিকাংশ কেন্দ্রে 60 ভাগের বা তারও বেশি ভোট পড়েছে এখন পর্যন্ত। এবং যে ভোট সকাল 8টা থেকে শুরু হয়েছে সেই ভোটটা এখন প্রায় 2:15 বাজে 4টা পর্যন্ত চলবে। আমি ছাড়াও এই কার্জন হলের সামনে আমাদের এই আউটডোর সেটে আমাদের সহকর্মী ফারাবি হাফিজ ছিলেন, আমার মতো তিনি। এমন সুন্দর পরিবেশ আমরা শুনিও নাই, এত নির্ভেজাল, এত উপস্থিতি এবং শেষ পর্যন্ত এখন দুপুর 2টা, 2:15 বাজে, 2:15 পর্যন্ত 60% ভোট পড়া মানে এটা অনেক। একজন ভোটারের এখানে ভোট দিতে সময় লাগছে গড়ে 10 মিনিট এবং কেউ সেটা অতিক্রম করে নিচ্ছে, কারণ হচ্ছে 41টা ভোট এবং এই ভোটের মধ্যেও এতগুলা 5-6টা পেজ, সেখানে আবার নর্মাল ভোটিং সিস্টেম না, আপনাকে হয়তো ওই যে তালি দিচ্ছে, সেখানে আবার
ব্যালট নম্বরে দিতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে ওএমআর শিট। এই ভোটটা কিন্তু একেবারেই আলাদা, যেহেতু এরা শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে ভোটার, সেই কারণে এই ভোট দিতে একটু সময় লাগছে বেশি। তবে এখন পর্যন্ত স্বস্তির বিষয় হচ্ছে যে ওই ধরনের বড় কোনো অভিযোগ পাওয়া হয়নি। কিছু কিছু ছোট ছোট অভিযোগ কোনো প্রার্থীর কাছ থেকে পাওয়া গেছে, যেমন কেউ অভিযোগ করছিলেন যে তার একজন অভিযোগ করে, আমাদের এখানে লাইভে তিনি অভিযোগ করেছেন যে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে তার ওই পোলিং এজেন্টের নাম আসলে ওই তালিকার মধ্যে, মানে যারা অফিসার ছিলেন, পোলিং অফিসার ছিলেন ওই কেন্দ্রের, তার ওখানে ওই যেই পোলিং এজেন্টকে দেওয়া হয়েছিল ওই নামই সেখানে ছিল না। আর তারপরে একজন অভিযোগ করেছেন যে আগে থেকেই একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তিনি অভিযোগ করেছিলেন যে তিনি যখন ভোট দিতে গেছেন তখন ওই ভোট দেওয়ার সময় যে ওএমআর শিটটা ছিল, ব্যালট পেপারটা ছিল, পেপারে আগে থেকেই মেনশন করা ছিল। তো এই ছোট ছোট অভিযোগ ছিল, ওভারঅল ওই রকম কোনো অভিযোগ পাওয়া যায় না। মাঝে মাঝে আমাদের পেছনেও দেখা যাচ্ছে লম্বা সারি। আসলে আজকে আবাসিক যারা, অনাবাসিক যারা, সবাই আসলে ক্যাম্পাস কেন্দ্রিক, এবং ক্যাম্পাসে আমার কাছে মনে হচ্ছে শুধু মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায়, খাবার দাবার, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট, একটা উৎসব মেলার মতো সমস্ত এলিমেন্ট এখানে পাওয়া গেছে। এটা ঠিক। এবং আপনি যে অভিযোগগুলো বলছিলেন, আমরা কিছুক্ষণ আগে সেই তথ্যগুলো পাচ্ছিলাম আমাদের সহকর্মীদের থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের যে জনসংযোগ অফিস বা কার্যালয় আছে সেখান থেকে তারা 3 থেকে 4টি ঘটনা, ছোট ছোট ঘটনা স্বীকার করেছে, এবং তারা গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণের উদ্দেশ্যে বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হচ্ছে তারা 3 থেকে 4টা ঘটনা তারা বের করেছে, এবং তারা সেটা সত্যতা পেয়েছে, এবং সেগুলোকে তারা এটা অনিচ্ছাকৃত বলছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন পোলিং অফিসারকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সাথে সাথে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, তো তাকে পরবর্তীতে বিভাগীয় শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে, এটা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য। আর 2টি অভিযোগ তারা পেয়েছে এবং তারা সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, এটা বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে। এখন আমাদের দর্শকদের কাছ থেকে আমরা লাইভে দেখছিলাম যে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন, আচ্ছা কে জিততে যাচ্ছে? এটা যে কোটি কোটি টাকার প্রশ্ন আর এই মুহূর্তে এটা বলা খুবই কঠিন, কারণ আমরা যখনই মানুষের সাথে কথা বলছি, মানে ভোটার যারা, তাদের সাথে কথা বলছি, যারা প্রার্থী তারা সবাই আশাবাদী একদম, আর যারা ভোটার তারা যে মনে করেন যেই দলের সমর্থক বা যেই মতের সমর্থক অথবা যে প্রার্থীর সমর্থক, সে এসে তার কথা বলছেন, তার প্রার্থীর কথা। সুতরাং একটা পদ, বিশেষ করে ভিপি পদ, যে সহসভাপতি যে পদ, সেই পদের ক্ষেত্রেই সবার চোখ, আমার মনে হয় শুধু ডাকসু না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, সারা বাংলাদেশের চোখ এই দিকটায়। এইদিকে উমামা ফাতেমা, শামীম, তারা স্বতন্ত্র, তারপরে সাদিক কায়েম, শিবিরের মনোনীত, ছাত্র দলের আবিদ, তারপরে আব্দুল কাদের, মানে সবাই যার যার জায়গায় একটা কম্পিটিটিভ জায়গায় যে সবাই আছেন, মোটামুটি তাদের চোখ মুখ দেখেও তারা সবাই কনফিডেন্ট, দুশ্চিন্তাগ্রস্ত যে শেষ পর্যন্ত কি হয়। আমি একটা অভিজ্ঞতা দিয়ে বলি, ছোট পরিসরে গণনা হবে, এরপরে এইটা কেন্দ্রীয়ভাবে এই ফলাফলটা চলে যাবে সিনেটে অবস্থিত যে চিফ রিটার্নিং অফিসার কার্যালয় আছে অফিসারের, সেখানে। আমি গত 2018 সালে সেই যে ফলাফলের ওই সময়টা আমি ছিলাম সেখানে, ওইটা আমি কভার করেছিলাম ফারাবি। তো তখন আসলে এরকম একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছিল যে আসলে কে হচ্ছে। গত বছরের সাথে একটা মৌলিক পার্থক্য এখনো আছে, এবং ডাকসুর ইতিহাসে এইরকম ঘটনা ঘটে নাই, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে যখন সরকার পাওয়ারে থাকে, কোনো রাজনৈতিক সরকার, সেই সরকার মনোনীত আবার ছাত্র সংসদ, অর্থাৎ তারা একটু লাইমলাইটে থাকে, তারা যেই দল, ছাত্রদের যে দল থাকে, সেই দল ক্ষমতার অপব্যবহার করতে দেখা যায়। 2019-এ আওয়ামী লীগের সময় ছাত্রলীগ তারা পাওয়ারে ছিল। সো শুধুমাত্র 2টা পদ, আক্তার এবং নুরুল হক নূর, এই 2টা পদ বাদ দিয়ে বাকি 23টা পদই ছাত্রলীগের ভোটও না। তারা আসলে কোথায় ভোট দিবেন? এখন এগুলোকে খুব কি ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে যে অনাবাসিক যারা, তাদের ভোট, যারা নারী ভোটার, বিভিন্ন হলের 5টা নারীদের হল আছে আলাদা, তাদের ভোট কোথায় পড়ে, এবং জগন্নাথ হলের ভোট, দেখা যাচ্ছে এই জিনিসগুলো একদম কি ফ্যাক্টর হিসেবে শেষ পর্যন্ত ফলাফলে কাজ করবে বলে অনেকেই ধারণা করছেন। তবে যেটা বলছিলাম যে এই নির্বাচন, এবারের নির্বাচন কেন আলাদা মনে হচ্ছে, যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন পাওয়ারে নাই, সেহেতু কোনো পাওয়ারফুল গ্রুপ এখানে নাই। সো প্রত্যেকটা স্টুডেন্ট, যারা এখানকার ভোটার, যারা এখানকার প্রার্থী, সবাই তারা নিজেরাই পাওয়ারফুল।
তো এখানে কোনো এই কারণে কোনো হই হুল্লোড়, কেন্দ্র দখল, বড় ধরনের অনিয়ম করার আসলে সুযোগ কম, রাইট, এই কোনো উত্তেজনা নাই। তো পুলিশের মতো আমাদের ক্যামেরা দিয়ে যদি দেখানো যেত, পুলিশ ওই পাশে বসে এসে সকাল 6টার সময় এসে দেখে যে পুলিশ ওইখানে বসা, স্টিল তারা এখানে বসে মোটামুটি ঘুমাচ্ছে। তো তাদের খুব একটা কাজ নাই। এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি মনির একটু জানান। নিরাপত্তা ব্যবস্থা আসলে এখন পর্যন্ত অনেক ভালো, এবং যে বিশ্ববিদ্যালয় এরকম আমার কাছে মনে হয় যে আমরা বলি যেটা ভিভিআইপি মুভমেন্ট, হ্যাঁ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কখনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসে তখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের পুরো গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। তো আজকে সকাল থেকে আসলে এরকমই পারাবি যে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গেটে বিশ্ববিদ্যালয়ের কার্ড, শিক্ষার্থী কার্ড, এবং এছাড়া এই ভোট বা নির্বাচন সংশ্লিষ্ট আর গণমাধ্যম কর্মীরা তাদের পরিচয়পত্র এবং তাদের নির্দিষ্ট সেই কার্ড ব্যতীত বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এইটা একটা বড় এবং এইটা নিরাপত্তার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পরিবেশ। এবং কালকে রাত থেকে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় একটা সারা শিবাগ চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশের পাশাপাশি এখানে ডিটেকটিভ ব্রাঞ্চ বা হচ্ছে র্যাব, আমরা বিজিবি মোতায়েন করতেছি, বর্ডার গার্ড বাংলাদেশের প্রচুর সদস্য মোতায়েন করতে দেখেছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করতে দেখেছি। এবং আসলে এত পরিমাণে আমরা সংখ্যা হিসেবে যদি ধরি প্রায় 3000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছে। সুতরাং এখানে এমন কোনো পরিবেশ নেই যেটা আসলে, তার বাইরে আবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আছে, স্বেচ্ছাসেবক, এরকম কয়েক স্তরের নিরাপত্তা তারা আসলে, আমরা যে বিএনসিসি, রোভার স্কাউট, তারা যেটা বলি যে তাদের এখানেও আছে। সুতরাং আলাদা করে এখানে এমন কোনো পরিবেশ নেই যে আসলে একটা আলোচনা হচ্ছিল যে এটা ডাকসু নির্বাচনেও কি সেনা মোতায়েন হবে, তো সেই ধরনের পরিবেশ আসলে এখানে নেই। এবং সেটা আমরা দেখলাম যে পুলিশের বাইরে কিন্তু আমরা র্যাব, আবার আমি একটা সোয়াট টিমের গাড়িও দেখেছি, জি, সিটিটিসি কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিমও ছিল। তো এরকম কয়েক স্তরের নিরাপত্তা তারা যত রকমের পেরেছে। এই নির্বাচন কেন্দ্রিক সেনাবাহিনীকেও বলা হয়েছিল, আপনি জানেন, তাদের মোতায়েন করা হবে বলেছিলেন, প্রয়োজন পড়ে নাই। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা দারুণভাবে এই জিনিসগুলা, এই সমস্যাগুলো মানে ব্যবস্থাপনাটা নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এই দিকে এখন সবার নজর, এটা কেন সারা দেশের, এই কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? এই 40,000 ভোট কেন বাংলাদেশের এরকম কেন্দ্রে? এখানে একটা বলি, রাজনৈতিক অঙ্গন বলি, প্রত্যেকটা অঙ্গনের, ব্যবসায়ী অঙ্গনের সবার একটা মতামত হচ্ছে পরামর্শ হচ্ছে বাংলাদেশের নির্বাচন, আগামী একটা জাতীয় নির্বাচন হবে। সুতরাং এই যে নির্বাচনকে সামনে রেখে এই যে ডাকসু নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সামনে রেখে এই যে ডাকসু নির্বাচন বা ক্যাম্পাস ভিত্তিক বা ছোট পরিসরের এই যে নির্বাচনগুলো, এইটা আসলে আমরা যেটা বলি হচ্ছে যে একটা ওয়ার্ল্ড কাপের আগে যে একটা বাছাই পর্ব হয় বা হচ্ছে একটা প্রস্তুতি ম্যাচ হয়, এইগুলো কিন্তু সরকারের জন্য একটা নীতি নির্ধারণী প্রস্তুতি ম্যাচ। এই এখন যারা সরকার, অন্তর্বর্তী সরকার এখন যারা পাওয়ারে, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা হচ্ছে সামনের নির্বাচন। ফেব্রুয়ারির যে নির্বাচন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তো সেই নির্বাচনের আগে ডাকসু নির্বাচনকে বলা হয় যে একটা ছোট প্ল্যাটফর্ম বা মিনি পার্লামেন্ট। সেই পার্লামেন্টের নির্বাচন তারা কিভাবে ম্যানেজ করে, যদিও এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব নির্বাচন কমিশন, নিজস্ব সিকিউরিটি, আবার তারা সরকারের কাছ থেকে সিকিউরিটি নিয়েছে, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আলটিমেটলি এইটা রাজনৈতিক দলের জন্য, ধরেন যদি এইবার যে নির্বাচন হচ্ছে এটা খুব সিগনিফিক্যান্ট বাংলাদেশের ইতিহাসে, ধরেন জামায়াতের আবার ছাত্র শিবিরের এত স্ট্রং আমরা কোনো সময় শুনি নাই, যেটা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিসরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসর, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা ছিলাম কোনো সময় শিবিরের রাজনীতি এইভাবে প্রকাশ্য ছিল না, নিষিদ্ধই ছিল। এখনো তারা ভেতরে হয়তো এখনো কেউ ওপেন বলেন না, এরকম একটা গ্রুপও আছে, আবার কেউ প্রকাশ্যে বলেন সেরকম একটা গ্রুপও আছে। অন্যদিকে ছাত্র দল যারা গত এই 17 বছর ধরে যারা আশপাশেই ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, তারা এবং থেকে ক্যাম্পাস কেন্দ্রিক যারা স্টুডেন্ট, নিয়মিত স্টুডেন্ট, তারা আবিদ, তারপরে মায়েদ, তামিম, তো এরা নিশ্চিতভাবে এরা দারুণভাবে ভালো প্রার্থী এবং তারা মানে পজিটিভ একটা ফেস নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে গেছে। আবার স্বতন্ত্র যারা, তারা যে স্বতন্ত্র হয়ে মানে একজন সাধারণ স্টুডেন্ট হয়ে যে সে নির্বাচন করতে পারবে না বা তার ওরকম পাওয়ার নাই, তার গ্রুপ নাই, সে কোনোভাবে কিন্তু দমে যায় নাই। সে উমামার কথা বলেন, সেটা যদি শামীমের কথা বলেন, আবার বাকছাসের যারা কাদের, ওদেরও দেখা যায় শক্ত প্রতিদ্বন্দ্বী। আমরা এই ধরনের নির্বাচনে সবসময় দেখি যে তারা দলবল নিয়ে চলে,
তারা এটা শো ডাউন করে যে আমার এত ইয়ে। এইখানে যতজন প্রার্থী আমাদের এখানেও কথা বলতে এসছে, এক একজন আসছে কিন্তু, মানে তার সাথে আর একজনও নাই। তো এইভাবে করে এই রাজনীতি, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত না, দেখছি। যেটা হয় যে একটা নির্বাচনে দেখা যায় যে সেটা এমপি হোক, ইউনিয়ন হোক, পৌরসভা হোক, ডাকসু হোক বা অন্যান্য যে কোনো ইয়াতে জায়গায় দেখা যায় যে দুটি বড় বড় প্রার্থী, দুইটা প্যানেল, বড় বড় প্যানেল, কিন্তু এইখানে আপনি কোনো প্রার্থীকে আসলে ফেলে দিতে পারবেন না। রাইট, সবাই আসলে তার তার জায়গা থেকে আসছে, সবাই আসলে রাজনৈতিক অরাজনৈতিক সব প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভোটার আছে, ব্যক্তিগত জনপ্রিয়তা আছে সবার, এবং সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে যে তাদেরকে আসলে ভোট দেওয়া যায় বা ভোটাররা একেবারে ফেলে দিতে পারবেন না, তাদেরকে নিয়ে আসলে চিন্তা করতে পারবেন। এমনকি এই যে তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে করে তাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের রাজনৈতিক তাদের ত্যাগ তিতিক্ষা এবং পাশাপাশি তাদের ভবিষ্যৎ চিন্তা চেতনা সবকিছু মিলে কিন্তু প্রত্যেকটা প্রার্থী আসলে শক্ত। মানে এই ডাকসু আরো নানা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি আসলে রাজনীতির কেন্দ্রে যারা চলে আসেন, আপনি যদি এই রিসেন্ট পাস্ট মানে গত ইলেকশন 2019-এর নুরুল হক নূর, এই তাকে ভিপি নূর হিসেবে সবাই চিনে। তো এই ভিপি নূরের তার আগে কিন্তু ওইভাবে অস্তিত্ব দেখা যায় নাই। তাকে ধরেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই চিনত না, প্রায় সবাই চিনত না। তো যখন সে জাতীয় নেতা হয়ে গেছে, যখন সে এই ভিপি হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, তখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে, তখন একটা কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়। সো বাংলাদেশের ডাকসু যখন থেকে শুরু হয়, মানে 1921 সালের পর থেকে ডাকসু যখন থেকেই এই নির্বাচন পদ্ধতি চালু করে, এবং সেটা স্বাধীনতার আগে 1948 থেকে শুরু করে 52-র যে আন্দোলন, 62-র যে শিক্ষা আন্দোলন, 69-এর যে গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে 83-84-তে যখন মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সমস্ত জায়গায় 90 পর্যন্ত এই ডাকসু আসলে ওই রকম একটা জায়গায়, মানে ডাকসু মানে সামথিং। 24-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলি, মূলত ছাত্ররা, শিক্ষার্থীরাই এই 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 অভ্যুত্থানটাকে একটা জায়গায় নিয়ে এই যে যারা ভয় পায় সবাই। আপনি মানে এটাই বাস্তব একটা তথ্য দিই, সেটা হচ্ছে এই যে যারা 24-এর গণ অভ্যুত্থানের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, একটি রাজনৈতিক বড় একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যে নুরুল হক নূর নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, তারা কিন্তু নুরুল হক নূরেরই ছাত্র অধিকার পরিষদেরই নেতৃত্ব ছিল, এবং তারা একসময় ক্যাম্পাসে সেই ভিপি নূরের কর্মী হিসেবে পরিচিত ছিল। তারা একটা পর্যায়ে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন গড়ে তোলে। সেই গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের নেতৃত্বে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের তৈরি হয়েছে। আমি একটু ফলাফলের দিক থেকে একটা জিনিস বলছিলাম, যে এই ফলাফল নিয়ে আসলে কেমন অপেক্ষা করতে হয়। যে আমরা গত 2018 সবশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল, তখন এরকম একটা রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিটা এরকম যে রাত 10টার বাজে আমরা জানি, বা আমরা গণমাধ্যম কর্মীরা জানতাম যে হচ্ছে ফলাফল নির্ধারণ হয়ে গেছে, ফলাফল গণনা হয়ে গেছে, ভোট গণনা হয়ে গেছে। সেই ফলাফল দিতে দিতে রাত 2টা বাজে। তো তখন আসলে রাত 2টা বাজে এটা তখন হচ্ছিল যে ভিপি কে হবে, আসলে এই ছাত্রলীগের যে শোভন ছিল, রেজাউল চৌধুরী শোভন, তাকে ঘোষণা করবে নাকি আসলে যে ভোট পেয়েছে নূর তাকে ঘোষণা করবে। এটা নিয়ে একটা বাদানুবাদ ছিল, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। পরবর্তীতে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, তিনি কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি ভিপির হিসেবে নুরুল হক নূরের নাম ঘোষণা করেন, এবং নাম ঘোষণার পরে সেই চিত্র আসলে একটা অবিশ্বাস্য চিত্র ছিল। সেটা তখন ছাত্রলীগ মানে বড় ধরনের একটা প্রতিবাদ বিক্ষোভ সেখানে গড়ে তোলে। তারা তৎকালীন ভিসি আখতারুজ্জামানকে তারা করে ফেলে, একটা কক্ষে আটকে অবরুদ্ধ করে ফেলে। তারপরেও মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় দেখা যাক আর শেষ পর্যন্ত কি হয়। যেহেতু এরকম কোন সরকার, সেই রকম সরকারি দল নেই, এখানে কোনো ছাত্র প্যানেল নেই, সুতরাং এটা আসলে ওইভাবে এককভাবে ভিসির উপরে কোনো চাপ, অনেকেই বলছেন যে সেটা হয়তো উনি অনুভব করছেন না, বা কোনো কোনো জায়গা থেকে অপোজিশন সেটা অভিযোগ করলেও করতে পারেন। আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখে মর্মাহত হলাম যে আমাদের একজন সাংবাদিক কলিগ, উনি এইখান থেকেই লাইভ দিচ্ছিলেন, চ্যানেল এস নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানের। ছেলেটা কিছুক্ষণ আগে মারা গেছে, এবং একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটা আমরা দেখলাম। তো আমরা কোট পরা ছিলাম, মনির, আমরা কোট পরা ছিলাম। এত গরম ছিল আজকের আবহাওয়া, এখানে এত গরম ছিল, আমরা জানি না ঠিক কি কারণে তার শারীরিক অবস্থা আসলে ডেটোরিয়েট করে, হয়তো এই কারণে। এমনি কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি নেমেছে, এখন একেবারেই সাধারণ আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা খুবই দুর্ভাগ্যজনক
যদিও কোনো সারাদিন আসলে এরকম এত অস্বস্তিকর গরম ছিল, সেই গরমে আসলে হাসফাস অবস্থা ছিল ভোটারদের বা শিক্ষার্থীদের। আমরা দেখলাম যে ও লাইভেই সে অচেতন হয়ে গেছিল এবং সে তারপর থেকে তাকে খুবই দুঃখজনক একটা ঘটনা, খুবই দুঃখজনক আসলে একটা ঘটনা করেছেন। এখানকার পুলিশও এই বরাত দিয়েছেন। যাই হোক, আমাদের দর্শকরা তারা যারা আছেন লাইভে আপনারা থাকবেন, আমরা এই ফলাফলটা আপনাদের কাছে নিয়ে আসবো শেষ পর্যন্ত কি হয়, কারণ এই ফলাফলের দিকে চোখ আসলে সবার। এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্ব বহন করে এবং শেষ পর্যন্ত এটা কত সময় লাগবে আমরা ঠিক জানি না। যেহেতু ওএমআর শিটে এই ব্যালট পেপার হচ্ছে ওএমআর শিটে, এটা খুব বেশি সময় লাগার কথা না, যন্ত্র দিয়ে গণনা হবে আর কি, যন্ত্র দিয়েই গণনা হবে। সো ঘোষণাটা ঠিক কখন দেয়া হয়, আমরা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অবশ্যই সেটা জানিয়ে দিব এবং সেই জানিয়ে দেওয়ার পর্ব মোটামুটি আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সিনেট ভবন আছে, নবাব আলী চৌধুরী সিনেট ভবন, সেখান থেকে আপনাদেরকে এরকম একটা আউটডোর সেটের মাধ্যমে এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই গণনা পরবর্তী ফলাফল সেটা জানাবো, প্রার্থীদের প্রতিক্রিয়া জানাবো, প্রার্থীদের সেই সময়কার অবস্থায় জানাবো। মোটামুটি আমরা এই কার্যক্রমের সামনে থেকে আমাদের একটা বিশেষ আয়োজন ডাকসু নির্বাচন 2025-এর এই বিশেষ আয়োজন আমরা শেষের পথে। ফরাবি, আপনি যদি একটু শেষটা টানেন। শেষ হচ্ছে আপনাদের অপেক্ষায় থাকতে হবে, আমরা সেই অপেক্ষায়, আপনাদের সাথে আমরাও সেই অপেক্ষায়। গল্প করি আসলে।